নমস্কার সকলকে। তো সর্বপ্রথম আমরা বেদমন্ত্র পাঠের মাধ্যমেই আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবस्य ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। পরমাত্মা প্রাণস্বরূপ, দুঃখনাশক এবং সুখস্বরূপ। জগৎ উৎপাদক দিব্যগুণযুক্ত পরমাত্মার সেই বরণীয় শুদ্ধ বিজ্ঞানময় স্বরূপকে আমরা সদা প্রেম ও ভক্তিপূর্বক ধ্যান করে নিজেদের আত্মাকে ধারণ করি, যিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে সকল মন্দকর্ম থেকে পৃথক করে সদা উত্তম কর্মে প্রবৃত্ত করেন। আপনারা সকলেই জানেন যে আজ শ্রীরামনবমী, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি ও পবিত্র রামনবমী উপলক্ষে সকলের প্রতি রইল আমার অতলান্তিক শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা। তো রামায়ণ সম্পর্কে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে বা অনেক প্রশ্ন জাগে। তো আজ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, রামায়ণ কি কাল্পনিক কল্পকাহিনী নাকি ইতিহাস? আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে। তো এই প্রশ্নের উত্তর পাবার জন্য আমাদের কিছু বিষয়ের উপর দৃষ্টি দিতে হবে। সাধারণত কোনো ঘটনা বা ইতিহাস সত্যি ইতিহাসে ঘটেছিল কিনা তা যাচাই করার জন্য তিন ধরনের প্রমাণ ব্যবহার করা হয়। প্রথমত, যাত্রার বিবরণ, ট্রাভেল রেকর্ডস। দ্বিতীয়ত, সাহিত্যিক প্রমাণ, লিটারেরি রেকর্ডস। তৃতীয়ত, প্রত্নতাত্ত্বিক প্রমাণ। তো প্রথম প্রমাণ, ট্রাভেল রেকর্ডস, যার অর্থ হলো কোনো একজন ভ্রমণকারীর নিজের ভ্রমণের অভিজ্ঞতা বা ধরুন দেখা ঘটনাগুলির লিখিত একটি বিবরণ। যেমন মেগাস্থিনিস ভারতে এসেছিলেন এবং তার ভ্রমণের বিবরণ তার বিখ্যাত বই ইন্ডিকাতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই বইটি একটি উল্লেখযোগ্য ট্রাভেল রেকর্ড। এবার আসি দ্বিতীয় প্রমাণ। তো দ্বিতীয় প্রমাণ হলো সাহিত্যিক রেকর্ড, অর্থাৎ কোনো সাহিত্যে ওই ঘটনার উল্লেখ রয়েছে কিনা। তৃতীয় প্রমাণ হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ, অর্থাৎ উল্লেখিত ইতিহাসের কোনো তথ্য খনন কাজে রয়েছে কিনা। তো এই তিনটি উপায়ে আমরা জানতে পারি যে কোনো ঘটনা ইতিহাস নাকি কল্পকাহিনী। কিন্তু দেখুন, রামায়ণ তো বহু প্রাচীন, লক্ষ লক্ষ বছর আগের ঘটনা বলে দাবি করা হয়। তাই সেই সময়ে ট্রাভেল রেকর্ডস অর্থাৎ যাত্রার বিবরণ পাওয়া তো সম্ভব নয়। এমনকি প্রত্নতাত্ত্বিক প্রমাণ খুঁজতে যাওয়াটাও বোকামি হবে। কেননা লক্ষ লক্ষ বছর আগের কোনো স্থাপনা বা প্রাসাদ আজও যে টিকে থাকবে, এ ধরনের আশা করাটাও কিন্তু হাস্যকর। ধরুন, আজ যদি কোনো গ্রামে আমরা পুরানো একটি প্রাসাদ দেখি, সেটিও কিন্তু 100 থেকে 150 বছরের বেশি টিকে থাকবে না।
কেননা মানুষ তার প্রয়োজনে নতুন নতুন ঘরবাড়ি বানিয়ে নেয়, আর পুরনো স্থাপনা এভাবেই ধ্বংস হয়ে যায়। তাহলে লক্ষ লক্ষ বছরের পুরনো কোনো একটি ঘটনার প্রাসাদ আজ পর্যন্ত যে টিকে থাকবে, এটি ভাবাও কিন্তু অযৌক্তিক। তাহলে এখন প্রশ্ন, কোন প্রমাণের মাধ্যমে আমরা রামায়ণের সত্যতা যাচাই করব? রামায়ণের সাহিত্যিক প্রমাণ তো আছে, কিন্তু ট্রাভেল রেকর্ডস তো পাওয়া সম্ভব নয়, আর প্রত্নতাত্ত্বিক প্রমাণও নেই, শুধুমাত্র সাহিত্যিক প্রমাণ রয়েছে। এখন রামায়ণের সাহিত্যকে রামায়ণের উল্লেখিত সাহিত্যিক প্রমাণের উপর প্রশ্ন, কিভাবে আমরা রামায়ণের উল্লেখিত সাহিত্যকে ইতিহাস হিসাবে ধরব? আর এখানেই আসে জ্যোতিষশাস্ত্রের প্রমাণের কথা। অর্থাৎ কোনো গ্রন্থে যদি জ্যোতিষশাস্ত্রের সাহায্যে দিন তারিখ নির্ধারণের উল্লেখ থাকে এবং গ্রহ নক্ষত্রের অবস্থানের কথা বলা থাকে, তাহলে বর্তমান যুগে থাকা জ্যোতির্বিজ্ঞানের সফটওয়্যার ব্যবহার করে তা যাচাই করা যায়। উল্লেখিত গ্রহ নক্ষত্রের অবস্থানের ডেটা আমরা আধুনিক সফটওয়্যারে প্রবেশ করিয়ে তার সময় ও সত্যতা দুটোই কিন্তু যাচাই করতে পারি। যদি কোনো গ্রন্থে বর্ণিত গ্রহ নক্ষত্রের অবস্থান সত্যিই আকাশে ঘটে থাকে, তবে সফটওয়্যারের মাধ্যমেই তার সময়েরও বিবরণ পাওয়া যাবে এবং আমরা বুঝতে পারবো সেটি বাস্তব ঘটনা কিনা। যদি ঘটনা কাল্পনিক হয়ে থাকে, তবে কিন্তু কোনো তারিখ পাওয়া যাবে না। সবাই একটু বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন এবং আহ সকলে বিচার করার চেষ্টা করবেন, সত্যটা বিচার করার চেষ্টা করবেন। তো রামায়ণে প্রতিটি ঘটনার বর্তমানের মতো দিন তারিখ দেওয়া নেই, বরং রামায়ণে উল্লেখ রয়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে। যেমন শ্রীরামের জন্মদিনে আকাশে কোন নক্ষত্র ছিল, কোন কোন গ্রহ কি অবস্থানে ছিল। আবার শ্রীরাম যখন বনবাসে গিয়েছিলেন, তখন গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন ছিল, যুদ্ধের সময়ই বা গ্রহ নক্ষত্রের অবস্থান কি ছিল। এই সব বিষয়ে বিস্তারিত রামায়ণে বর্ণনা রয়েছে। যখন আমরা সফটওয়্যার ব্যবহার করে এই অবস্থানগুলো যাচাই করি, তখন দেখা যায় আকাশে সেই সময় সত্যিই এ ধরনের গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল। আমরা কিন্তু সকলেই জানি যে শ্রীরাম 25 বছর বয়সে বনবাসে গিয়েছিলেন। তো শ্রীরামের জন্মের সময় গ্রহ নক্ষত্রের যে অবস্থান ছিল, আর যখন তিনি বনবাসে গিয়েছিলেন সেই সময়ের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে যদি হিসাব করে দেখা হয়, ঠিক 25 বছরেরই সময় পাওয়া যাবে। আসলে যারা বলেন যে রামায়ণ একটি কল্পকাহিনী, তারাও মানেন যে এটি হয়তো 500 থেকে 600 বছরের আগে লেখা হয়েছিল। তাহলে 600 বছর আগে যারা এটি লিখেছিলেন, তারা কিভাবে জানবেন যে লক্ষ লক্ষ বছর আগে আকাশে কোন গ্রহ নক্ষত্র কোথায় ছিল? আজ আমরা সফটওয়্যার ব্যবহার করে জানতে পারি, কিন্তু তখন তো এমন কোনো প্রযুক্তি ছিল না। এর দ্বারা প্রমাণ করে যে রামায়ণের লেখক ওই সময় উপস্থিত ছিলেন। কারণ
রামের জন্মদিন বা যেকোনো ঘটনার জন্য আকাশের যে বর্ণনা দেওয়া হয়েছে তা সঠিক। তো এই গবেষণা থেকে বোঝা যায় রামায়ণ কেবল একটি কল্প কাহিনী নয়, রামায়ণের ঘটনাগুলো ইতিহাসের অংশ এবং তা প্রমাণিত। তো মন গড়া কল্পকাহিনী বলা সহজ, কিন্তু আসলে এভিডেন্স বিশ্লেষণ করলে দেখা যায় যে রামায়ণ সত্য। তো আশা করি সকলেই সত্যটা বিচার করবেন। নমস্কার সকলকে।